Yes, come in. Sit down. রবিক সাহেব, হঠাৎ করে আপনি আমার রুমে যাক, এসেই যখন পড়েছেন তখন আপনাকে একটা গুড নিউজ দিই। কোম্পানি ম্যানেজমেন্ট আপনার পারফরমেন্সে খুব বেশি হ্যাপি। আপনাকে মার্কেটিং ম্যানেজার থেকে হেড অফ মার্কেটিংয়ে প্রমোশন দিয়েছে। দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, কিন্তু এটা লাগবে না স্যার। লাগবে না মানে? এটা আপনি এটা নেন। কি এটা? স্যার এটা আমার রেজিগনেশন লেটার। হোয়াট? কি বলছেন? মাথা ঠিক আছে তো? আজকে প্রমোশন দিচ্ছি আর আপনি আজকে বলছেন রেজিগনেশন লেটার। এনিথিং রং? না স্যার, আমি কন্টিনিউ করবো না স্যার। কি কন্টিনিউ করবেন না? আরে একটা জিনিস রফিক সাহেব বুঝছেন, এই যে ধাপ, একটা ধাপ থেকে আপনি আরেকটা ধাপে চলে যাচ্ছেন, বুঝছেন? আপনার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আপনার স্যালারি রেঞ্জ অ্যাটলিস্ট 7 ডিজিটে আসছে। এটা বুঝতে হবে। কুল কুল রফিক সাহেব, কুল। ফান করছেন না তো? না স্যার, হ্যাঁ, না আমি চাকরিটা করবো না স্যার। যদি কোনো বড় অফার থাকে ইউ ক্যান টেন বিল, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা সেটা ফুলফিল করার চেষ্টা করব। প্লিজ। না স্যার, বিষয়টা আপনি যে ভাবছেন তা না। মানে আমি চাকরিটা করবো না স্যার, ফাইনাল। রবিক সাহেব, ডিসিশনটা আপনি যেহেতু নিয়েই ফেলেছেন সে ব্যাপারে তো আমার বলার কিছু নেই। তবে একটা কথা আমি আপনাকে বলি, আমি এটা রাখলাম, আমি অফিসিয়ালি নিচ্ছি না, যাচ্ছি। আপনি একটু চিন্তা করে আমাকে জানান। সরি স্যার। স্যার আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো থাকবেন স্যার। বোতাম লাগিয়েছো দেখি। আর তোমার হলো? প্রায়। দেখি বোতামটা লাগো। তোমার কি আজকেও আসতে দেরি হবে? কেন? না মানে অনেকদিন বাইরে বেড়াতে টেড়াতে যাওয়া হয় না, তোমার তো ছুটির দিনেও অফিস থাকে, তাই জিজ্ঞেস করছিলাম। যাবো কোথায়? কোথায় যাব তো ঠিক করিনি, তুমি তোমার সময় হবে কিনা সেটাই তো আসল কথা। তুমি ঠিক করে রেখো, আজকে বিকেলে নিয়ে যাবো। সত্যি? আর তোমার অফিস? এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, নিয়ে যাবো। রুশো রেডি তুমি? চলো। বাইরে যাবো, টিফিন খাবে? হ্যাঁ চল। আমার তো বাই করবো। মামা যাবেন? লেক ড্রাইভ রোড। অন্য রিক্সা দেখেন। মামা যাবেন? স্যার আপনি রিক্সা চালাচ্ছেন? এটা রিক্সা। কিন্তু কেন স্যার? তুমি এখন কোথায় যাচ্ছ? অফিসে? জি স্যার। দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়া। জি স্যার। তা এখন অফিসে ঢুকে কি করবে? বিকেল 5টা পর্যন্ত র্যান্ডম কাজ করবে, তারপর বাসায় ফিরবে। আর যদি বাসার বাজার করতে হয় তাহলে বাজার টাজার করে বাসায় ফিরতে রাত 8টা। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আরও 2 ঘন্টা অফিসের কাজ। জি স্যার। তারপর খাওয়া দাওয়া, আবার সকাল 7টায় এলাম। কত বছর চাকরি? স্যার 4 বছর। তো 4 বছর ধরে একই রুটিনে কাজ করে যাচ্ছ, তোমার বোর লাগে না? আমি ক্লান্ত। অবশ্য আমার 2টা ফিক্সড ডিপোজিট করা আছে, সেখান থেকে টাকা আসে, সেই টাকা থেকে সংসার চলে। তারপর 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে, সেখান থেকেও টাকা আসে। আমি ভালো আছি, হ্যাপি। আমার সংসারে কোনো সমস্যা নাই। রিক্সা চালাই, কিছু একটা করতে হবে তাই। চলে চালালাম না, চলে চালালাম না। স্যার যাবেন নাকি? কোথায় যাবেন? 13 নম্বর। ওঠেন স্যার। স্যার এসব কি বলে গেল? স্যার কি পাগল হয়ে গেল নাকি? আরে আমার অফিস স্যার।
স্যার আপনি অভিনয় করেন, আপনার অভিনয় আমি স্যার দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কত দিব? আপনি খুশি স্যার। স্যার আমিও কিন্তু অভিনয় করি স্যার। আপনিও? জি স্যার। ও গুড, ভেরি গুড। কিন্তু মানে আপনাকে দেখেছি বলে মনে হয় না ফিল্মে অ্যাক্টিং করেন। না স্যার, বাস্তব জীবনে অভিনয় করি, এই যে রিক্সা চালাই স্যার। না, হ্যাঁ ঠিক, আমরা প্রতিটা মানুষই প্রত্যেকটা সময় কোনো না কোনো চরিত্রে অভিনয় তো করছি, কিন্তু আমাদের অভিনয়টা একটু ভিন্ন। কিরকম স্যার? না মানে এই যেমন ধরেন আপনি রিক্সা চালাচ্ছেন, মানে এই মুহূর্তে আপনি রিক্সা চালকের চরিত্রে আছেন জীবিকা নির্বাহ তাগিদে। আমাদের জীবনটা কি জানেন, আমরা সব সময় প্রতিটা মুহূর্তে বিভিন্ন চরিত্রে অভিনয় করছি। কখনো এরকম রিক্সাওয়ালার চরিত্রে, কখনো ড্রাইভার, কখনো পুলিশ, দারোয়ান, ডাক্তার, বিভিন্ন চরিত্রে সবসময় অভিনয় করছি। তবে যখন যে চরিত্রটা করি সেই চরিত্রটা নিজের মধ্যে আমরা ধারণ করার চেষ্টা করি, আর এভাবে প্রতিটা চরিত্রের কিছুটা হলেও স্বাদ আমরা উপলব্ধি করতে পারি, যেটা পৃথিবীর অন্য কোনো পেশার মানুষের দ্বারা মানে এই স্বাদ নেওয়া সম্ভব না। এটাই জীবনের মনে করেন অভিনয় জীবনের একটা বড় পাওয়া। স্যার আপনাদের এই পেশায় কি এরকম কোনো ব্যাপার আছে, মানে মনে করেন যে একবার অভিনয় ঢুকলেন তো সারা জীবন কি অভিনয়ই করতে হবে এরকম কিছু? আরে না না, তবে কিছু নিয়ম তো সব জায়গায় থাকে। যদি এখানে মনে করেন যে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিলাম, তো সেই ডেট অনুযায়ী সময় মতো তার সেটে যাওয়া, শুটিং শেষ করে আবার আসা, এটা তো একটা নিয়মের মধ্যেই পড়ে, ওটা বলতে হয়। আর যদি ডেট না দেয় তাহলে তো কোনো প্রশ্নই নাই সিস্টেমের। ও আচ্ছা, কথা মনে করলেন না স্যার। স্যার আপনি আমার একটু সাহায্য করবেন স্যার। কেমন? স্যার আমি একটু অভিনয় করতে চাই স্যার। মানে ব্যাপারটা তো, অভিনয়টা তো এত সস্তা জিনিস না যে কেউ চাইলেই পারে না। না স্যার বিষয় সেটা না, সস্তা না, অবশ্যই দামি স্যার, কিন্তু স্যার আমার মনে হয় কি আমি পারবো। আপনি একটু যদি ব্যবস্থা করে দিতেন, আর আমি যদি না পারি তাহলে স্যার আপনার দোষ দিব না স্যার। দেখেন, আমি তো শুধুমাত্র অভিনেতা, অভিনয় করি, আমার তো এই ক্ষমতা নাই, এটা করে ডিরেক্টররা। স্যার আপনি যদি ডিরেক্টরদের একটু বলে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আসবেন, আমি ডিরেক্টরকে বুঝিয়ে বলবো, কোনো এক সময় আসেন। জি স্যার, আপনার নাম্বারটা দেন যদি তাহলে। ঠিক আছে। আসছি। এই সময় আবার তুমি? তুমি অফিসে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম, একটু কাজকর্ম খুব একটা ছিল না, আর শরীরটাও ভালো লাগছে না, চলে আসলাম। ও, তুমি চা খাবে? চা বানাই? চা খাবো না, বরং তুমি একটা কাজ করো, তুমি রুশুর স্কুলে গিয়ে স্কুল থেকে ওকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রান্না নামিয়ে রুশুকে নিয়ে আসবো। তুমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নাও। আমি নিজে অনেক ঝামেলার মধ্যে আছি এই 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 ব্যাপারটা নিয়ে। তুমি মানে আমি চাই না আমার কোনো কারণে তুমি কোনো কষ্ট পাও। আমি 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 কোনো কষ্ট পাচ্ছি না। আমি জাস্ট তোমাকে নতুন করে আর কোনো ঝামেলায় ফেলতে যাচ্ছি না। আমি চাচ্ছি না তুমি আর কোনো টেনশন কিন্তু নাও। তোমার কারণে তো আমার ভয় হইতেছে। ভয় ভিতরে কাজ করতেছে, কেন কাজ করতেছে আমি জানি না। ভাবনাগুলো আমার না। আমি আমি
আচ্ছা কালু, আমি যে কয়দিন বাসায় ছিলাম না, তোমার সাহেব কি কোনো মেয়ে গেস্ট এনেছিল? হ্যাঁ ভাই, আপনি এই বাসার একজন কেয়ারটেকার, আর উনি হচ্ছেন আপনার সাহেবের স্ত্রী ম্যাডাম। সেই জায়গায় আপনি ওইভাবে ক্যারেক্টারটা ফিল করে বলতে হবে। আসলে আপনি অনেকদিন আমাকে কল দিয়েছিলেন বা মিলন ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, এই জন্য আপনি ক্যারেক্টার দিয়ে দিয়েছেন। একটু ফিল করেন যে আপনি এখন এই বাসার একটা কেয়ারটেকার। যাই সুন্দর করে যাই, যাই রোল রেডি করতে পারবো না, সিঁড়ি দিয়ে উঠে নামা। আচ্ছা কালু, আমি যে কয়দিন বাসায় ছিলাম না, তোমার সাহেব কি কোনো মেয়ে গেস্ট এনেছিল? জি না ম্যাডাম। কাট হয়েছে ভাই, ভাই আপনি কে কি করেন ওটা জেনে লাভ নাই। একটু ফিল করেন, এখন আপনি একটা বাসার কেয়ারটেকার, আপনার বসের ওয়াইফের সাথে কিভাবে কথা বলবেন? নর্মালি বলবেন জি না ম্যাডাম বা জি না ম্যাডাম। যাই পারবেন? মানে উত্তেজিত হওয়া যাবে না। আচ্ছা আপনি জানেন, আমি বলছি। হ্যাঁ আপনি ঠিক আছে, রোল করেন। ওকে আপা, একটু দেখেন। আপনার নাম কি? আমার রফিক। আচ্ছা, আপনার বাসায় কি কোনো কাজের লোক আছে? হ্যাঁ আচ্ছা। কি নাম ওনার? ওর নাম হারুন। হারুন। আপনি ফিল করেন যে আপনি হারুন। ঠিক আছে, আপনি যেভাবে কথা বলেন আমি ওইভাবে বলছি, আর হারুন হয়ে আপনি কথা বলেন। ডেলিভারিটা ওইভাবে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যাবো যাবো। রোলিং। রেডি, রিসেট। ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা কালু, আমি যে কয়দিন বাসায় ছিলাম না, তোমার সাহেব কি কোনো মেয়ে গেস্ট এনেছিল? জি না ম্যাডাম। আচ্ছা, গুড, এই তো সুন্দর ছিল। নাজমুল, এক খামটা নিয়ে এসো। কি অবস্থা? কালকে আলিটিমে চলে আসলে ফার্স্ট টাইমে শুরু করলে ফার্স্ট টাইমে ছেড়ে দেবো। আর ঠিক আছে তাহলে ভাই, ইউনিট কি মুভ করাবো? হ্যাঁ, মোটামুটি সবাইকে উপরে তুলো। এর জন্য একটা দিক আমার জন্য রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। ফোনটা সম্ভবত আপনার। ও হ্যাঁ মেকআপ রুমে আপনি ফেলে এসেছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসি। হ্যাঁ, অনেক কষ্ট দিলাম হয়তো। আসি, আসসালামু আলাইকুম। আপনি হেঁটে যাচ্ছেন যে? ও আচ্ছা, আপনি না, মানে আমি ওই রিক্সা সিএনজি কিছুই তো পাচ্ছি না, রাস্তার মাথায় গিয়ে বাস ধরবো। ও, আপনার বাসা কোথায়? ধানমন্ডি 28। আমার বাসা ওইদিকে, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আপনি গাড়ি একটু পেছনে তো। আপনি একটা মিনিট বসেন, হ্যাঁ? সরি, হ্যাঁ। আরে ধ্যাৎ, কোনো সমস্যা? গাড়ি এখন আমার স্টার্ট নিচ্ছে না।
আচ্ছা, কিছু মনে না করলে আমি একটু দেখতে পারি? আপনি ওই মানে সামনেটা একটু খোলেন। আচ্ছা, হ্যাঁ। কি হয়েছিল? ওই আপনার ব্যাটারির কানেকশনটা একটু লুজ হয়ে গিয়েছিল। ও, কি করে বুঝলেন আপনি? খোলার সঙ্গে সঙ্গে মানে আন্দাজেই মনে হলো লুজ, টাইট করে দিলাম বাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি চাইলে সামনে এসে বসতে পারেন। ও আচ্ছা। ইয়েস। এত রাতে কোথেকে আসলেন? শুটিং ছিল। শুটিং? এত রাত পর্যন্ত শুটিং হয়? হ্যাঁ। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স দেন আর গাড়ি অ্যাপ্লাই করে দেন। উনি? আমি আমার হাজব্যান্ড। ও, আপনার হাজব্যান্ড রান্না করছেন? ঠিক আছে, সাবধানে চলবেন, এত রাতে চলা ভালো না। ভালো থাকবেন। আপনি নামেন। জি, আপনাকে নামতে বললাম। দেখেন, আমি যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ না বলতাম, ওরা তো সহজে ছাড়তো না, অনেকক্ষণ তর্ক করতো আপনার সঙ্গে। এনিওয়ে, থ্যাংক ইউ, আপনি যান। জি, উঠুন। আপনি তো অনেক ব্রিলিয়ান্ট। অভিনয়ের পাশাপাশি আর কিছু করেন? পাশাপাশি কিছু করতে গেলে অভিনয়টা করা হবে না। তাহলে তো এইভাবে চলা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের যে অবস্থা। আপনি বরঞ্চ আমার নাম্বারটা রেখে দেবেন, আমি যদি পারি তাহলে কয়েকটা ডিরেক্টরের কাছে আমি রেফার করে দিই। থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি আমাকে না ডেকে খেতে বসে গেলে?
তোমার কান্না দেখে আমার মনে হলো তুমি গভীরভাবে শোকাহত। খাবে না? শোকাহত হব না মানে? ইস, কাজের মেয়েটার উপর কি পরিমাণের অমানবিক নির্যাতনই না করলো জানো? কাজের মেয়েটাকে খেতেও দেয় নাই। ও কিন্তু আসলে কাজের মেয়ে না, কাজের মেয়ে সেজে এই বাড়িতে ঢুকেছে যাতে নিজের অধিকার আদায় করতে পারে। বুঝছি, আমার টিভি দেখা তোমার পছন্দ না। কেন পছন্দ হবে না? পছন্দ না হলে নিজে হাতে টিস্যু বক্স নিয়ে আমাকে দেই চোখের পানি মোছার জন্য। ও আচ্ছা, এটা তাহলে তোমার কাজ। আমার কাজ নাকি ভূতের কাজ? বাড়িতে ভূত আছে, ভূত দেবে তোমাকে টিস্যু? যাও, আমি আর টিভি দেখবো না। টিভি কেন দেখবে না? অবশ্যই টিভি দেখবে, কিন্তু পাশে টিস্যু বক্স নিয়ে দেখবে। মানে সবসময় তো আমি থাকবো না, চোখের পানি কি করে বলবো? থ্যাংক ইউ বুদ্ধি দেওয়ার জন্য। আর বুদ্ধি দিতে হবে না, আপনি খান। আচ্ছা, রুশো কি খেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। হাই, শোনো না, কালকে আমাদেরকে কোথাও বেড়াতে নিয়ে চলো না? ঠিক আছে। হাই রফিক, আর কি হলো? এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ বলো। আরে ওঠো না, রুশো স্কুলের টাইম হয়ে গেল তো। ওঠো 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 ওঠো। তুমি এক কাজ করো, তুমি রুশোকে স্কুলে দিয়ে আসো না, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় রুশোকে স্কুলে দিয়ে আসলাম, কিন্তু তোমার অফিস? তুমি অফিস থেকে ছুটি নিয়েছো? এই আচ্ছা, আমি রুশোকে স্কুলে দিয়ে আসবো, আর যাওয়ার আগে টেবিলে খাবার দিয়ে যাব, উঠে খেয়ে নিও। হ্যালো। কি হলো, ফোন ধরছিলে না কেন? ঘুমাচ্ছিলাম। এখন কটা বাজে জানো? না। ও শোনো, আমি তোমার নাম্বার ডিরেক্টর শাহরিয়ার সুমনকে দিয়েছি, উনি তোমাকে কল করতে পারেন। ওকে ওকে। আজকে অবশ্য তাড়াতাড়ি শুটিং শেষ হবে, বিকেলে কি দেখা হচ্ছে? আজকে না। ওকে, বাই। বাই। সুন্দর না? প্রত্যেকটা পড়লে ওই নৌকায় উঠবো, লেকে ঘুরবো, ভালো হবে না? শোনো না, আমাদের ওই যে নিচের তলার রাহা ভাবি, রাহা ভাবির হাজবেন্ড তো তাকে খুব সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে গতকাল, রাশিয়ান জর্জেট, মার্কেটে নতুন আসছে। তুমি তো আমাকে কতদিন ধরে শাড়িটারি কিছুই কিনে দাও না। রফিক, শাড়িটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তুমি ফ্ল্যাটের ভাড়া উঠিয়ে সেখান থেকে সংসারের খরচ বাদ দিয়ে বাকি টাকা দিয়ে শাড়ি কেনো। কেন সংসার খরচ থেকে তারপর আমাকে শাড়ি কিনে দিতে হবে কেন? আজকে পূর্ণিমা, রাত 12টার আগে আমরা এখান থেকে ফিরবো না, জ্যোৎস্না দেখবো। রফিক, তোমার কি হয়েছে বলো তো? ইদানিং না আমি তোমার মধ্যে বেশ পরিবর্তন খেয়াল করছি। তুমি কোনো টাইম মেনটেন করো না, কখন বাসায় ঢুকো, কখন বাসা থেকে বের হও কোনো ঠিক নাই। কোনো কোনো দিন বাসায় পড়ে পড়ে ঘুমাও, আবার কোনো দিন আসো মাঝ রাতে। রফিক, তুমি কি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট? না।
তাহলে আমি আসলে একটা গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে ছিলাম, সেই গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে আমি আর নাই। আমি এখন স্বাধীন। আমার ইচ্ছে হলে আমি কাজ করব, ইচ্ছে না হলে আমি কাজ করব না। এই অবস্থায় আমি আছি, আমি ভালো আছি। এই তুমি তুমি কি তোমার চাকরি ছেড়ে দিয়েছো? অনেক আগে। কি রফিক, তুমি চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ বললাম তো, অনেক আগে। আশ্চর্য রফিক, তুমি চাকরি ছেড়ে দিয়েছো অথচ তুমি আমাকে জানালেও না। ওকে ওকে ফাইন, তো এখন তুমি কি করছো? এমন কাজ যে কাজে সব পেশার স্বাধীনতা আছে। আমাকে ভালো আছি, দারুণ আছি। রফিক, তোমার এই জিলাপির মতো আড়াই প্যাচের কথা আমি না বুঝি না। আমাকে কি একটু সহজ ভাষায় বোঝাবে প্লিজ? আমি অভিনয় করছি। মানে অ্যাক্টিং। আমি অ্যাক্টিং করছি। আজকে পুলিশের চরিত্র, কালকে চোরের চরিত্র, পরশুদিন ডাকাতের চরিত্র, তারপরের দিন কেয়ারটেকারের চরিত্র, নানান চরিত্র। তুমি এগুলো কিছুই বুঝতে পারছো না। অনেক ভালো আছি, দারুণ আছি, আই এম হ্যাপি। কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেলে নাকি? সবাই পাগল। আমি, তুমি সবাই পাগল। আমার দৃষ্টিতে যে লোকটা সকাল 7টায় ঘুম থেকে উঠে 8টার মধ্যে রেডি হয়ে অফিসে যায়, সারা দিন অফিসে থাকে, বিকেল 5টায় ফিরে আসে, তারপর আবার রাতে অফিসেরই কাজ করে, তারপর ঘুমাতে যায়, আবার সেই 7টায় ঘুম থেকে উঠে আবার অফিসে যায়, বছরের পর বছর, বছরের পর বছর যে চিন্তা করে যে তার জীবনটা এভাবে কাটিয়ে দেবে, সে পাগল। আমি তাকে পাগল মনে করি, আর তোমরা আমাকে পাগল মনে করো। আচ্ছা তুমি একটা কথা বলো, আজকে কতদিন পরে এরকম একটা লেকের সামনে তোমাকে নিয়ে দাঁড়াতে পারলাম? এটা কি ঘটে সচরাচর? জীবন তো এইটাই তো জীবন হওয়া উচিত, তাই না? বাসায় যাব, চলো। পূর্ণিমাকে অমাবস্যা বানানোর একটা অদ্ভুত ক্ষমতা তোমার আছে। কি বললে? বুঝলাম, চাকরি তোমার জীবনকে একটা যান্ত্রিকতার দিকে ঠেলে দিয়েছে। তুমি তোমার জীবনের স্বাধীনতা চাও, তাই তো? তাহলে ব্যবসা করো। নিজের ব্যবসা তো নিজের ব্যবসা, কেউ তো হস্তক্ষেপ করবে না। সুতরাং তোমার স্বাধীনতাও খর্ব হচ্ছে না। হ্যাঁ, ব্যবসায় প্রত্যক্ষভাবে স্বাধীনতা হয়তো খর্ব হবে না, কিন্তু পরোক্ষভাবে হবে। কিভাবে? যেমন ধরো, আমি একটা বিজনেস শুরু করলাম, এখন সেটাকে এস্টাবলিশ করার জন্য আমাকে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করতে হবে। আমার ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের কাছে আমার ব্যবসা, তাদেরকে তেল মারতে হবে, তোষামত করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলে, চাকরি করলে তবু অফিস থেকে ফিরে এসে বাকি সময়টুকু অন্তত স্বাধীন এক প্রকার। কিন্তু ব্যবসা করতে গেলে মাথার মধ্যে অফিস ঢুকে যাবে, মানে প্রতিষ্ঠানটা মাথার মধ্যে থাকবে। আমি বাসায় এসেও ব্যবসাকে বলতে পারবো না। এটা চাকরির চেয়ে আরো ভয়ানক। রফিক, আমরা কিন্তু বাবা মা। আমাদের আজকে রুশো আছে, কালকে হয়তো আরেকজন সন্তান আসবে। আমাদের সন্তানদের জন্য আমরা কি কোনো ভবিষ্যৎ চিন্তা করব না? আমার মনে হয় স্যারা, আমরা যথেষ্ট করেছি। আমাদের 2টা ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে যে টাকা আসবে তাতে তাদের জীবন খুব ভালোভাবে চলে যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। 2টা ফ্ল্যাট আছে, 2জনকে দিয়ে দেবো, তাদের বিয়ে শাদী দেবো, তারপর আমরা বৃদ্ধ হয়ে যাব। এবং বৃদ্ধকালটা আমি চাচ্ছি গ্রামের বাড়িতে কাটাবো তোমাকে নিয়ে। আর যদি তুমি তার আগে মারা যাও, তাহলে আমি একটা বৃদ্ধাশ্রমে চলে যাব, সেখানে আমার সমবয়সী লোকদের সঙ্গে দিনগুলো পার করে দেবো, যাতে আমার ছেলের বউ কখনো বলতে না পারে যে আমার শ্বশুর আমাদের কাঁধে বোঝা হয়ে আছে, বা আমার মেয়ের জামাই বলতে না পারে আমাদের শ্বশুর আমাদের কাঁধে বোঝা হয়ে আছে। আর যদি আমি আগে মারা যাই, তাহলে তুমিও তাই করবে, বৃদ্ধাশ্রমে চলে যাবে।
আমাদের সন্তানরা আমাদের থেকে কি পেল? বাস এইটুকুই দিয়ে যাব? না স্যার, আমার মনে হচ্ছে তাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছে। আর কি দেব? এর চেয়ে বেশি যদি তাদের দেই তাহলে তারা অথর্ব হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পদ তো থাকে না, কিন্তু ঘোরে, পরের জেনারেশন সেটা পাবে না, তারা সব বিক্রি করে খাবে, নষ্ট হয়ে যেতে পারে। রফিক, তুমি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছ। তোমাকে আসলেই এবার একটা ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাওয়া উচিত। ডাক্তার এবং কবিরাজরাও পরস্পরকে পাগল মনে করে। চুপ করো, খাওয়া শেষ করো। হ্যাঁ, সেটাই ভালো। আমি এই জায়গাটা আগেও এসেছি, তখন এত সুন্দর লাগেনি। আজকে জায়গাটা খুবই সুন্দর লাগছে। কেন? কারণ তুমি এই জায়গাটার গ্ল্যামার। নাও আই এম সাকসেসফুল। মানে এতদিন পরে তোমার মুখ থেকে তুমি শব্দটা বের হয়েছে। তোমাকে তুমি বলার জন্য কত নায়ক অপেক্ষা করে থাকে, অথচ তুমি। তা হয়তো থাকে, কিন্তু যাই না কেন, দিন দিন তোমার এই সরলতার প্রতি আমার দুর্বলতা বেড়ে যাচ্ছে। তুমি না খুব সাধারণ একটা মানুষ, তাও কেমন যেন অন্য সবার কাছ থেকে আলাদা। হয়তোবা সেজন্যই। হয়তো কি? কি তুমি বোঝো না? বুঝি তো। কি বোঝো? বুঝি সেই জন্যই হয়তো আমাকে নিয়ে তোমার আকাশে উঠতে ইচ্ছে করে, বাতাসে ভাসতে ইচ্ছে করে, আমাকে নিয়ে তোমার সব কিছু করতে ইচ্ছে করে। আমার নাটকের ডায়লগ আমাকে দিচ্ছ? কি সব নায়িকা কিরকম? মানে রেগে গেলে সবাইকে কি তোমার মতো সুন্দর লাগে, না এটা তোমার স্পেশাল কোয়ালিটি? ও, বেশি লেগেছে? তুমি ভুল জায়গায় হাত বুলাচ্ছ। মানে আমার হাতে মারলে হাতে লাগে না। কোথায় লাগে? মনে লাগে। মনে রাখলে এখন কি করব? মনের মধ্যে হাত বুলাবো কি করে? মনে হাত বুলাতে হয় বাতাস দিয়ে। কি দিয়ে? বাতাস। ওকে। এখন যদি ঝুপ করে সূর্যটা ডুবে যেত তাহলে খুব ভালো হতো। কি হতো তাহলে? তুমি যেটা ভাবছো সেটা না, শুধুই রাত হতো। কালো কি তোমার সাথে গেছে? হ্যাঁ। রুশো আজকে অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করে তারপর কান্নাকাটি করে নাকে ঘুমিয়ে গেছে। প্রত্যেকদিন এভাবে যদি না খেয়ে ঘুমায় ওর শরীর তো খারাপ হবে। তো কি করবো? তুমি তো জানো তোমার ছেলে তোমাকে ছাড়া খেতে চায় না, বিশেষ করে রাতের বেলা।
আচ্ছা ওই আমি খেয়ে এসছি, তুমি কি খাবে? না, তো আমি ফ্রেশ হয়ে আসি। বাতাসটা সুন্দর না আজকে? আচ্ছা, তুমি এতগুলো টাকা ওখানে দিলে কেন? এগুলো আমার অতিরিক্ত টাকা, দরকার নেই তাই দিয়ে দিলাম। মানে হচ্ছে এখন আমার যে প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত টাকা আমি রোজগার করছি। অতিরিক্ত টাকাগুলো আমার দরকার নাই বলেই আমি মনে করি আমি একটা অনাথ আশ্রমে টাকাগুলো দিয়ে দিই। আমি খোঁজখবর নিয়ে দেখেছি মানে কোনো সরকারি অনুদান যায় না। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ফিউচার মিন্স মানে টাকা দিয়ে দিলে ভবিষ্যতে কি হবে? শোনো, তোমাকে একটা প্রশ্ন করি, একটা পরিবারের বেঁচে থাকার জন্য কি কোটি টাকার প্রয়োজন আছে, নাকি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা হলেই জীবনটা চমৎকার করে পার করা যায়? আমার মনে হয় পার করা যায়। অথচ এই টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা মানব থেকে যন্ত্র মানব হয়ে যাচ্ছি। শান্তিটা নষ্ট কিন্তু এভাবেই হচ্ছে। আমি যদি স্যাটিসফাইড হতে না শিখি, আসলে তো অতিরিক্ত টাকা তো আমার দরকার নাই, অথচ সেটা আঁকড়ে ধরে আমি যতক্ষণ থাকতে চাইব ততই আমার শান্তি নষ্ট হবে, লোভ জাগবে, ইনসিকিউরিটি বাড়বে। আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আমাদের দেশে মানুষের দৈনিক মাথাপিছু আয় কত জানো? 350 টাকা। অথচ এই দেশেই কেউ কেউ দৈনিক কোটি কোটি টাকা রোজগার করছে, কেউ লাখ, আবার কেউ 5 টাকাও রোজগার করতে পারছে না। কেউ তার কালো টাকাকে কি করে সাদা করবে তাই নিয়ে ভাবছে, আর একজন না খেয়ে মারা যাচ্ছে। যদি এমনটা হতো তাহলে খুব ভালো হতো। দেশে একটা মানুষের যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যে টাকাটা সে রোজগার করছে সেটা যার নাই তার হাতে চলে যাবে, মেবি থ্রু গভর্নমেন্ট। কিন্তু এমন হলে ভালো হয়, কিন্তু সবই তো স্বপ্ন। তো সারা দেশটাকে তো চেঞ্জ করা যাবে না, আসলে নিজেকে চেঞ্জ করি। ভাইয়া, আমি আপনার বাসার সামনে 1 ঘন্টা যাবত বসে আছি গাড়ি নিয়ে। আপনাকে দিয়েই ক্যামেরা ওপেন হবে। বলছি আপনাকে দিয়ে ক্যামেরা ওপেন করবেন তো? তো একটু যদি বেরোতেন, আমি 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি। গুড। ও আচ্ছা, হ্যাঁ, আমি আজকে যাব না। না, আমি ঠিক আছে, আমি নামছি। 10-15 মিনিট সময় লাগবে। জি ভাইয়া, আসেন। কি ব্যাপার, তুমি ফোন ধরছো না যে? কথা বলছো না কেন? কে ফোন করেছে? ডিরেক্টর শাহরিয়ার সুমন? আচ্ছা, ইদানিং তোমাকে অনেক ডিরেক্টরসরাই ফোন করছে, তুমি ফোন রিসিভ করছো না কেন বলো তো? তুমি যদি দিনের পর দিন ওদের ফোন না ধরো তাহলে তো
ক্যারিয়ার তুমি আর বেশি দূর আগাতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অভিনয়টা আর করবো না। কেন? যান্ত্রিক জটিলতা, মানে মানে এই যান্ত্রিক জীবন, কুমোর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একসময় তোমাদের এই অভিনয় জগতে পা রাখি। আমি একসময় একটা চাকরি করতাম, ভালো চাকরি, প্রমোশনও হয়েছিল। যেদিন প্রমোশন হলো সেদিনই চাকরি ছেড়ে দিলাম। আর কারণ ওই সকালবেলা অফিসে যাওয়া, রাতে বাসায় ফেরা, আবার পরের দিন সকালে অফিসে যাওয়া, রাতে বাসায় ফেরা, মাঝখানে কিছু সময় পারিবারিক কর্মকাণ্ড, মানে পুরো ব্যাপারটা আমার কাছে খুব একঘেয়ে লাগছিল এবং অর্থহীন মনে হচ্ছিল। তো ভাবলাম অভিনয় করি, নানান চরিত্রের মধ্যে ডুব দিয়ে নানান চরিত্রের স্বাদ পাবো, সেটা বেশ ভালো লাগবে। কিন্তু সেটাও তো একই অবস্থা, ঘুরে ফিরে সেই কয়েকটা চরিত্রের মধ্যেই ঘুরছি। চাকরি করতে, সেটা তুমি আগে কখনো আমাকে বলনি। তোমাকে আমি আরো অনেক কিছুই বলিনি, যেমন আমার সাহেরা, আমার স্ত্রী, তার কথা বলিনি। তারপর আমার সন্তান রুশো, তার কথা বলিনি। স্ত্রী সন্তান মানে তুমি ম্যারিড? ইয়েস, ম্যারিড। মানে তুমি ম্যারিড, এই কথা তুমি আমাকে বলনি কেন? মানে তাহলে এতদিন আমার সাথে কি করছিলে তুমি? আমি অভিনয় করেছিলাম তোমার সাথে। আমার সাথে তুমি অভিনয় করেছো? হ্যাঁ। কেন কেন আমার সাথে অভিনয় করেছো তুমি? মানে অভিনয়ের শুরু থেকে ঘুরে ফিরে তোমার সেই পুলিশ, দারোয়ান, কেয়ারটেকার, অফিসের পিয়ন, চাকর, এইসব চরিত্রই তো শুধু করে যাচ্ছিলাম, মানে এইসব চরিত্রই ডাকছিল। আমার মনের মধ্যে খুব একটা বাসনা ছিল যে নায়কের চরিত্র করার, কিন্তু আমার এটাও মনে হচ্ছিল যেটা হয়তো আমি পারবো না। প্র্যাকটিক্যালি তোমার সঙ্গে সেই অভিনয়টা করলাম এবং আমি কনফিডেন্ট, আমার ধারণা আমি এটা পেরেছি। ও মাই গড, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টর। সিরিয়াসলি, মানে আমার মতো একজন প্রফেশনাল অভিনেত্রী তোমার অভিনয় ধরতে পারিনি। তুমি আসলেই ব্রিলিয়ান্ট, এবং সেই জন্যই এত তাড়াতাড়ি এইখান পর্যন্ত আসতে পেরেছো, এইখান পর্যন্ত। কিন্তু আমি আসলে বুঝতে পারছি না কেন তুমি আমাকে দাবার গুটি হিসেবে চালালে। আমার দোষটা কি ছিল? না, তোমার কোনো দোষ ছিল না কাজল। আর তোমার দোষ, গুণ, ভালো মন্দ এসব বিচার করে আমি কাজটা করিনি, আমি কাজটা করেছি আমার নিজের জন্য। আর প্রত্যেকটা মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আত্মকেন্দ্রিক, তুমিও। এই যে তুমি আমাকে ভালোবেসেছিলে, তার কারণ কিন্তু এটা নয় যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমাকে তোমার ভালো লেগেছিলে, তাই তুমি আমাকে ভালোবেসেছিলে। এটা তুমি করেছো তোমার নিজের জন্য। তুমি একজন আত্মকেন্দ্রিক মানুষ, আর আমি এই কাজটা করেছি আমার একটা ইচ্ছা পূরণ করার জন্য। আমি আর অভিনয় করবো না।